চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। শাহজালাল বিমানবন্দরে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। ফরিদপুরের মুন্সিবাজার রেল ক্রসিংয়ে মাইক্রোবাসের ট্রেনের ধাক্কা, প্রাণ গেল 5 যাত্রীর, আহত 3। এই জায়গা দাঁড়াইছিলাম দোকানের সামনে, এর মধ্যে দেখলাম যে ট্রেন আসলো, কোনো হরেন দেয় নাই। এই দুর্ঘটনা ঘটার পর হলো হরেন দিছে। দারোয়ান থাকতো তাহলে আমরা এই দুর্ঘটনার কবল থেকে বাঁচতে পারতাম, এই সমাজ বাঁচত, আমাদের এরিয়ার লোকজন বাঁচত। চট্টগ্রামে পৌঁছেছেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া 90 জেলে ও নাবি, পরিবারের কাছে হস্তান্তর। সীমান্তে ফেলানি হত্যার 14 বছর, বিচারিক কাজ ঝুলে আছে ভারতের উচ্চ আদালতে, পদক্ষেপ নেয়ার দাবি। বিচারের মধ্য দিয়ে যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায়, ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে। এবং গাজীপুরে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্মে জনজীবন অতিষ্ঠ, সড়কে লেগে থাকছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়বেন আজ রাত 10টায়। দীর্ঘ 7 বছর পর দেখা হবে তার জ্যেষ্ঠ পুত্র ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। প্রথম কাতারে আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দোহায় যাবেন, সেখান থেকে অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন খালেদা জিয়া। সেখানে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হবে। সজল বিশ্বাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডনে পৌঁছাবেন তিনি। কি আছে আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে? কাতারের আমিরের পাঠানো দ্রুতগামী এয়ার অ্যাম্বুলেন্সকে একটি ভাসমান হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা। রোগীর যে কোনো জরুরি সেবায় এই উড়ালযানে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সরঞ্জাম। রোগীর আরামের জন্য এই বিমান খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ ডিজাইন করা, যাতে থাকছে রোগী ও স্বজনদের থাকার আলাদা ব্যবস্থা। দীর্ঘ দূরত্বের বিমানযাত্রা স্বাচ্ছন্দ্যপূর্ণ করতেও রয়েছে বিভিন্ন সুবিধা। কাতারের আমিরের পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার ছেলে প্রয়াত আরাফাত রহমান, কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপি নেতা ও ব্যক্তিগত কর্মী ও 2 জন গৃহকর্মী। এয়ারপোর্ট থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে দেওয়া হবে খালেদা জিয়াকে। কার কাছে আমি বিচার চাইব? দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। বেশ কয়েক বছর রাজনৈতিক রোষানলে কাটাতারে বাধা ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান। দীর্ঘদিন পর দেখা হতে চলেছে মা ছেলের। দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষে খালেদা জিয়া সৌদি আরবে যাবেন পবিত্র উমরাহ পালনে। সেখান থেকেই ফিরতে পারেন দেশে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সর্বশেষ জানাতে এই মুহূর্তে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ডানা। আমি এই মুহূর্তে আছি বেগম খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে গুলশানে, সেটির সামনে। আমরা এখানে কিন্তু আপনারা আরো অনেকক্ষণ আগে এখানে এসেছি এবং এখানে এসে কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানে কিন্তু 2টার দিকে আসলে একটু নেতাকর্মীদের ভিড় কম ছিল, কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। এবং আপনাকে বলে রাখি যে আজকে কিন্তু ঠিক রাত 8টা নাগাদ আমরা যে তথ্যটি পেয়েছি, 8টা নাগাদ তিনি এই বাসভবন থেকে বেরিয়ে আপনার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং কাতারের আমির আপনার যে বিশেষ পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে আপনার নেওয়া হবে লন্ডনে এবং সেখানে কিন্তু আপনার তার চিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে। এবং সেখানে তার যে ছেলে তারেক রহমান, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে সাক্ষাৎ করবেন এবং তিনি আর কি তাকে রিসিভ করবেন। এবং এরপরে হলো তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। এবং লন্ডনে একটা পুরাতন একেবারে যে লন্ডন হাসপাতাল রয়েছে, সেখানে আসলে তার চিকিৎসা দেওয়া হবে। এবং আপনাকে একটু বলে রাখি যে দীর্ঘ 7.5 বছর প্রায় তিনি কিন্তু গৃহবন্দী অবস্থায় ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেক্ষেত্রে আসলে দীর্ঘদিন পরেই কিন্তু আসলে তিনি দেশের বাইরে যাচ্ছেন। বিভিন্ন চড়াই উতরাই এবং আপনার নানা জটিলতা এবং বিগত সরকারের আমলে যে ধরনের আসলে বাধা বিঘ্ন ছিল, সেগুলো আসলে এখন
উপেক্ষা করে তিনি কিন্তু আজকে কিন্তু সেই বিদেশে যাওয়ার কিন্তু সুযোগ পেয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে আসলে তাকে এই বিদেশে যাওয়ার সুযোগ দিয়েছেন এই অন্তর্বর্তী সরকার এবং সেই কারণে কিন্তু আজকে কিন্তু আপনার এখান থেকে তাকে ঠিক রাত 8টা নাগাদ আসলে তাকে নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু আপনার কয়েকটা কিন্তু আপনার রোডম্যাপ দেওয়া হয়েছে। সেই রোডম্যাপ অনুযায়ী কিন্তু নেতাকর্মীরা সেই রোডের দুই পাশে কিন্তু তারা অবস্থান নেবেন এবং তাদের নেত্রী খালেদা জিয়াকে কিন্তু তারা আপনার স্বাগত জানাবেন। এবং যদিও আপনাকে একটু বলে রাখি, রোডম্যাপটি হলো আপনার গুলশান দুই গোল চত্বর হয়ে তিনি বনানী হয়ে এবং আপনার কাকুলি হয়ে আপনার একেবারে তিনি চলে যাবেন বিমানবন্দরে এবং এই তার যাওয়ার পথে বা দুই পাশে কিন্তু আপনার যারা বিভিন্ন আপনার গুলশান থানার যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা গুলশান যখন অতিক্রম করবেন তখন তারা স্বাগত জানাবেন এবং যখন বনানী অতিক্রম করবেন তখন বনানী থানার যারা নেতাকর্মী রয়েছেন তারা আসলে আপনার স্বাগত জানাবেন, এমনটি কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা আছে যে কোনো ধরনের কোনো জনদুর্ভোগ যেন তৈরি না হয় এবং সেই কারণে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই কেন্দ্রের যে নির্দেশনা অনুযায়ী আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জনদুর্ভোগ কিন্তু আমরা গুলশান এলাকায় দেখতে পাইনি এবং সেই জায়গা থেকে আসলে নেতাকর্মীদের খুব যে একটা ভিড় রয়েছে সেটিও আমরা দেখতে পাইনি এবং আপনারা এখনো পর্যন্ত কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু এখানে এসে ভিড় জমাবে সেটির কিন্তু আমরা বেশি দেখতে পাইনি। খুব অল্প সংখ্যক নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাস পুকুরে পড়ে 5 জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 12টার দিকে সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা 3 যাত্রী নিহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 2 জন। এনকেবি নয়নের রিপোর্ট জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল মধুমতি এক্সপ্রেস ট্রেন। একই সময় গেদ্দা থেকে মুন্সিবাজারের দিকে আসছিল একটি মাইক্রোবাস। দুপুর 12টার দিকে ফরিদপুরের গেদ্দা এলাকায় রাজবাড়ী ভাঙ্গা রেলপথ ক্রসিং এর সময় ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় নারীসহ মাইক্রোবাসের 3 যাত্রীর। আহত হন আরও অন্তত 6 জন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের। নিহতদের মধ্যে 3 জনই নারী। এই জায়গা দাঁড়াইছিলাম দোকানের সামনে, এর মধ্যে দেখলাম যে ট্রেন আসলো, কোনো হরেন দেয় নাই। এই দুর্ঘটনা ঘটার পর হলো হরেন দিছে। যে আমাদের যদি একটা গেট হইতো এবং এই গেটের দারোয়ান থাকতো তাহলে আমরা এই দুর্ঘটনার কবল থেকে বাঁচতে পারতাম। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। সেটি উদ্ধার করা হয়েছে, তবে ভেতরে কিংবা নিচে চাপা পড়া কোনো মৃতদেহ পাওয়া যায়নি। আমরা মাইক্রোটাকে কপি কল দিয়ে আমরা সোজা করেছি এবং কিনারায় নিয়ে আসার চেষ্টা করেছি। কিনারায় শেষ পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং ভিতরে সার্চ করেছি। মাইক্রোর ভিতরে টোটাল সার্চ করেছি এবং মাইক্রোর নিচেই কোনো কিছু চাপা আছে কিনা এবং কলা গাছ সহ পড়ছিল, সেই কলা গাছের নিচে কেউ আটকে আছে কিনা চাপা পড়েছে সেটাও আমরা দেখেছি। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানান, নিহত ব্যক্তিদের মৃতদেহ বহন ও সৎকারের সব খরচ বহন করবে জেলা প্রশাসন। তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এই গাড়িকে ধাক্কা মেরে গাড়িটাকে কিছু প্রায় 25-30 মিটার সামনে নিয়ে যায়, গাড়িটা ডোবার মধ্যে পড়ে গেছে। আমরা যেটা দেখলাম এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা এটা দরকার। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব। জানা যায়, গেদ্দা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিশেছে। ওই সড়কে একটি রেল ক্রসিং আছে, কিন্তু অনুমোদিত নয় বলে রেল বিভাগের নেই কোনো তত্ত্বাবধান। নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিবারের কাছে ফিরেছেন বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় কোস্ট গার্ডের হাতে অপহৃত নাবিক সহ 90 জন। মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেন তারা। আনুষ্ঠানিকতায় শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম থেকে কেএম নাজিমের রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ। মুক্তি পাওয়ার পর অপহরণের শিকার ট্রলার দুটি মঙ্গলবার সকাল 7টায় চট্টগ্রামের পতেঙ্গা কোস্টগার্ড জেটিতে এসে পৌঁছে। এর আগে ট্রলার দুটি 98 নাবিক সহ ভারতের উড়িষ্যায় জিম্মি ছিল। তীরে নেমে 3 সপ্তাহ জিম্মি অবস্থার বর্ণনা দেন নাবিকরা।
কোথায় ফিশিং করে আমরা এটা জানি না। ক্যাপ্টেনের ভুলের কারণে আমাদেরকে ইন্ডিয়ান কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। ওরা ভুল বুঝে আমাদেরকে আবার নিয়ে গেছে, নিয়ে ক্যাপ্টেনের সহকারে ওদেরকে ধরাই দিয়েছে। ওদের ওখানে অনেক কষ্টে ছিলাম। ডিসেম্বর মাসের শেষ দিকে সাগরে মাছ ধরতে যায় মেঘনা ও লায়লা নামের দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার। তারা সুন্দরবনের অদূরে সোয়াচপ নৌগ্রাউন্ডের বাংলাদেশ জলসীমায় অবস্থানকালে ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি মাঝিমাল্লা সহ অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকেই জাহাজ দুটি সহ জিম্মি নাবিকদের মুক্ত করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যে অভিযোগ ছিল তারা ভারতীয় সীমানার মধ্যে গিয়ে মাছ ধরছিল, সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো যেহেতু তারা এসেছে, এই বিষয়টা পুলিশকে অবগত করা হয়েছে, আমরাও জেনেছি, আমরা পুরোটা যাচাই করে দেখব। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এদিকে নাবিকদের আটকে পড়ার খবরে চরম উদ্বেগ উৎকণ্ঠায় ছিল নাবিকদের স্বজনরা। তাদের মুক্তির খবরে কোস্টগার্ড কার্যালয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। গত ৫ জানুয়ারি ভারত বাংলাদেশ জলসীমায় বাংলাদেশি ফিশিং ট্রলার সহ ৯০ নাবিককে ফেরত দেয় ভারতীয় কোস্টগার্ড। বিনিময়ে বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলেকে ফেরত নেয় ভারত। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফরিদপুরে রেল দুর্ঘটনায় ৫ জন নিহতের বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী NKB নয়ন। নয়ন, হাসপাতালে আহতরা এখন কেমন আছেন? দুর্ঘটনা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ দানা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে জানেন যে ফরিদপুরে একটা মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে ট্রেনের ধাক্কায় ৫ জন মাইক্রোবাসের যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে নিহত হয়েছেন ৩ জন এবং ফরিদপুর মেডিকেল হসপিটালে আসার পরে আরো 2 জন নিহত হন। তো মোট এই 5 জন নিহত হয়েছেন। আমরা যতটা জানতে পেরেছি যে মূলত এই যে মাইক্রোবাসের যাত্রী ওনারা নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরের সদরপুরে পাত্রী দেখার উদ্দেশ্যে আসছিলেন। তো আপনার প্রতিমধ্যে আপনার ফরিদপুরের গেরদা ইউনিয়নের কাফুরা নামক স্থানে ওইখানে আপনার ঢাকাগামী একটা ট্রেনের সঙ্গে আপনার সরাসরি রেল ক্রসিং এ ধাক্কা লাগে এবং ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং খাদে পড়ে যায় এবং আপনার ঘটনাস্থলে 3 জন নিহত হন এবং এরপরে আরো 2 জন নিহত হন। এই ঘটনার পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা ডিসি, এসপি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমরা যতটা জানতে পেরেছি এই যে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের মাধ্যমে যতটা জানতে পেরেছি এবং তাদের যে অভিযোগ এই রেল ক্রসিং অরক্ষিতভাবে দীর্ঘদিন এভাবে পড়ে আছে। এখানে যখন ঘটনা ঘটে তখন কোনো রেল ক্রসিং এর যে গেটম্যান থাকে তারা ছিল না এবং রেলের যে হুইসেল বাজানো হয় সেই হুইসেলও বাজানো হয়নি, যার কারণে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। এবং আমরা এখানে যারা ডাক্তার ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনারা যতটা জানিয়েছে যে এই যে 4 জন আহত অবস্থায় আছে এর ভিতর কয়েকজনের অবস্থাও আপনার মুমূর্ষ এবং মানে কি হয় এখনো পর্যন্ত তারা নিশ্চিত বলতে পারছে না। এই ছিল সর্বশেষ আমার কাছে ফরিদপুর থেকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ফরিদপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার 14 বছর আজ। দেশ বিদেশে আলোচিত এক নির্মম হত্যাকাণ্ডের বিচারিক কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় হতাশ পরিবার। এদিকে ফেলানী হত্যার ন্যায় বিচার নিশ্চিত সহ সীমান্ত হত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জুয়েল রানা রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। কিশোরী ফেলানী বাবার কর্মসূত্রে থাকতেন ভারতে। বিয়ে ঠিক হওয়ায় মেয়েকে নিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন বাবা। দালালের সাহায্যে ঠিক হয় মই বেয়ে কাঁটাতার পাড়ি দেবেন তারা। এক কুয়াশা ঢাকা ভোরে চোখে নতুন জীবনের স্বপ্ন নিয়ে ফেলানী রওনা দেয় দেশের পথে। মই বেয়ে পার হওয়ার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে যায় ফেলানীর।
ভয়ে চিৎকার দেয় সে। ঠিক সে সময় ফেলানীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে বিএসএফ। হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয় কাঁটাতারে। দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশের ছবি দেশে বিদেশে সমালোচনার ঝড় তোলে। এই বাড়ির সামনেই শীতের সকালে মায়ের সাথে রোদ পোহানোর কথা ছিল ফেলানীর। কাঁটাতারে নির্মমভাবে বিএসএফের গুলিতে হত্যার শিকার মেয়ে ফেলানীর স্মৃতি ও কবরকে অবলম্বন করে বেঁচে আছেন মা বাবা। চেয়ে আছেন ভারতের উচ্চ আদালতের দিকে ফেলানী হত্যার ন্যায় বিচার পাওয়ার আশায়। 2013 সালে ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে এ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। 2 দফায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। এরপর 2015 সালে ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানীর বাবা ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। এখনো আদালতেই ঝুলে আছে সেই পিটিশন। জীবদ্দশায় মেয়ে হত্যার বিচার দেখে যেতে চান মা বাবা। এই যে নতুন সরকার বসছে, আশা করি যে আমার ফেলানির বিচারটাও আমরা পাবো। যেরকম এখনো শুনতেছি কারাতারে এখনো মানুষ মেরে ফেলায়। আজকে যদি আমার ফেলানির বিচারটা আমি পাইতাম তাহলে তো এরকম পাখির মতন গুলি করা মানুষ মারতে পারতো না। এখন আশাই করে থাকবো যে নতুন সরকার জানি বিচারটা করে দেয় ফেলানি বিচারটা। আর ফেলানি বিচারটা হলে তাহলে সীমান্ত হত্যাটাও বন্ধ হবে। ফেলানি হত্যার বিচারের মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের দাবি স্থানীয়দের। আমরা সীমান্ত এলাকাবাসী ভারতের বিএসএফের কারণে আমরা ঘুমাইতে পারি না। দিন রাত গুলির শব্দ। এর কারণ ফেলানির যদি বিচার হতো বিএসএফরা আমাদের এত অত্যাচার করা হতো না, জুলুম করা হতো না। অভিযুক্তকে সাজার মাধ্যমে পিটিশনটি নিষ্পত্তি করা হলে সীমান্ত সুরক্ষায় দৃষ্টান্ত স্থাপন হবে বলে জানান এই আইনজীবী। ফেলানি হত্যার বিচারের মধ্য দিয়ে যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায় তাহলে ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে। কাঁটাতারের বেবাক ঘাস না হোক স্বর্ণা দাস না হোক ফেলানি, আর কোনো নিরপরাধ বাংলাদেশিকে যেন বিএসএফ এর গুলিতে প্রাণ না হারাতে হয় এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রশাসন ভবনের পাশে দ্বিতীয় দিনের মতো এই অবস্থান ধর্মঘট পালন করেন তারা। এ সময় কর্মকর্তা কর্মচারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের জন্য চালু থাকা পোষ্য কোটা সহ সকল প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখতে হবে। দাবি আদায় না হলে পূর্ণ দিবস কর্মবিরতি ও পরে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তারা। এর আগে গেল 2 জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। আমরাও কোটা মুক্ত বিশ্ববিদ্যালয়ই চাই, কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক অধিকার চাই। বাংলাদেশের স্বায়ত্তশাসিত সরকারি সকল প্রতিষ্ঠানে যদি প্রাতিষ্ঠানিক অধিকার থাকে, আমরা কেন বঞ্চিত হব? কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যের শিকার হবে যে সকলেই সুবিধা পাবে, আমরা কেন বঞ্চিত হব? আমরা তার প্রতিবাদে আমাদের সন্তানদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম। গাজীপুরে ব্যাটারি চালিত অবৈধ রিকশার দৌরাত্মে জনজীবন অতিষ্ঠ। এতে একদিকে যেমন সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় কোনোভাবেই বন্ধ হচ্ছে না এসব যানবাহন। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গাজীপুরের চন্দ্রা থেকে চৌরাস্তা এলাকা, এখানকার সড়কগুলোতে প্রতিদিন ব্যাটারি চালিত কয়েক হাজার অবৈধ রিকশা চলাচল করে থাকে। চালকদের প্রশিক্ষণ না থাকায় প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। পুলিশ ধরে দাম্বিকে দিয়ে দেয় 3 মাসের, আবার 3 মাস পরে দেয় কিছু 15-16 টাকা আনে, 2000 টাকা আনে, 2200 টাকা আনে। গাড়ির লাইসেন্স দেয়, আমরা নিরাপত্তায় গাড়ি চালাতে চাই। রিকশার দৌরত্বের কারণে সড়কগুলোতে যানজট যেন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে এটি মারাত্মক ভয়াবহ রূপ নেয়। এতে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব রিকশা চালকরা ট্রাফিক আইন অমান্য করে দ্রুত গতিতে চলাচল করছে, ফলে প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এই এলাকায় রিকশার ধাক্কায় বেশ কিছু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। ডুয়েট ইউনিভার্সিটি পার হওয়ার পরে মাঝিরখোলা ওখানে একটা অটো আইসা হুট করে ঘুরাই দিল।
তখন আমার গাড়ি ছিল 45 স্পিড। আমি তখন যে একবারে বাসের সাথে মুখোমুখি লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে ওই সময় আমার জ্ঞান হারায় ফেলাইলাম। আমি 23 দিন হাসপাতাল ছিলাম, তার মধ্যে 5 দিন আমার লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। প্রতিনিয়তই এখানে সেখানে সমানে অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধু এই অটোর কারণে। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। রিকশা মালিক ও চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেওয়ার কারণে প্রশাসন এসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। অটোর যন্ত্রণা রাস্তায় বের হওয়া যায় না, রাস্তা রুট পার হতে গেলে পরে অটোর কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, লোক মারা যাইতেছে। 100%-এর মধ্যে 90% অটো পরিষ্কার জন্য হয়। অটো রিকশার কারণেই বেশিরভাগ দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে নাওজর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিসউদ্দিন জানান, ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে এই অবৈধ যানবাহন যেগুলি 3 হুইলার আছে এগুলির বিরুদ্ধে আমরা প্রতিনিয়তই ব্যবস্থা নিচ্ছি। আমরা জঞ্জালমুক্ত এবং পরিষ্কার রাখার জন্য আমরা এই অভিযান শুরু করেছি। অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরের চন্না থেকে চৌরাস্তা পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সহ মামলায় সকল আসামিকে খালাস প্রদান করেছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এই রায় দেন। তবে মামলার বাদী তৈমুর আলম খন্দকার আদালতে আসেনি। গার্মেন্টস সেক্টরে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় 2003 সালে শহরের মাজদাইর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার। পরে তার বড় ভাই তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। 21 বছর পর সে মামলায় রায় ঘোষণা করল আদালত। জাকির খান ছাড়াও তার 2 ভাই সহ বিএনপি নেতাকর্মীরা এই মামলার আসামি ছিলেন। শামীম ওসমান এই জাকির খানকে দীর্ঘদিন কারাবাস করার জন্য তৈমুর আলম খন্দকারকে ব্যবহার করে আজকে এই মিথ্যা মামলায় দীর্ঘদিন তাকে কারাবাসে রেখেছে। আজকে দীর্ঘদিন কারাবাস করার পর একটি মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছে। খাগড়াছড়ির মহালছড়ির অংশে কাপ্তাই লেকে এখন 75 প্রজাতির মাছের সমারোহ। গেল বছর বেশি বৃষ্টিপাত হওয়ায় মাছের উৎপাদন বেড়েছে। এতে খুশি অন্তত 6000 জেলে পরিবার। সহকর্মী অপি দত্তর তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। খাগড়াছড়ির মহালছড়িতে কাপ্তাই লেকে মাছ ধরে জীবিকা চলে অন্তত 6000 জেলে পরিবারের। বছরের 9 মাস এখানে মাছ ধরেন মৎস্যজীবীরা। তবে গেল বছর ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে হ্রদে পর্যাপ্ত পানি রয়েছে। এতে মিলছে অন্তত 75 প্রজাতির মাছ। এর মধ্যে দেশি প্রজাতির মাছ রয়েছে 67 আর বিদেশি মাছ 8 প্রজাতির। জেলেরা বলছে কাপ্তাই লেক জুড়ে পানি থাকলে সারা বছরই মাছ আহরণ করে লাভবান হবেন তারা। পানি ভরপুর থাকাতে আমরা মাছটা অ্যাকুরেট ভাবে পুরো মাছটা পাইতেছি। গত বছর যেমন পানি কম থাকাতে মাছ এলোমেলো হয়েছিল, মাছ মানে সব একত্রে ধরা পড়ছে, তো আমরা ব্যবসায়ীরা লোকসানের পথে পড়ছিলাম। মল্লা মাছ, সাফিলা মাছ, তারপর হলো যে আয়ের মাছ, এগুলো হচ্ছে। অন্যান্য বছর থেকে বছরের তুলনায় মাছ ভালো চলতেছে, ভালো এদিকে দিকে রপ্তানি হইতেছে। এদিকে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় মাছ ধরতে পারায় খুশি ব্যবসায়ীরা। তবে নদী খনন করে নাব্যতা ফেরানোর দাবি জানায় এ ব্যবসায়ী নেতা। আমরা সারা বছরই মাছ পাবো, কারণ পানি বেশি হতে, কিন্তু আরো যদি নদীর নাব্যতাটা আমরা ফিরে পেতাম, নদীটা খনন করার পরে আরো মাছ বেশি পেতাম। এদিকে সারা বছর মাছ আহরণ চললে রাজস্ব আয়ও বাড়বে বলে জানান এ মৎস্য কর্মকর্তা। আমরা আশাবাদী বছরব্যাপী মৎস্য অবতরণের এই ধারাবাহিকতা বজায় থাকলে অন্যান্য বছরের তুলনায় এবছর মহালছড়ি উপকূলে মৎস্য অবতরণ এবং রাজস্ব আয়ের পরিমাণ অনেক বেশি হবে। গেল অর্থ বছরে মহালছড়ি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে রাজস্ব আদায় হয়েছে 1,04,00,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। শীতের আগমনে খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের গাছি ও উদ্যোক্তারা। ভোরের সূর্য ওঠার আগেই রস ভর্তি মাটির ভার গাছ থেকে নামান তারা। পরে টেনের বড় পাত্রে জাল দিয়ে পাটালি ও গুড় তৈরি করা হয়। মান ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে এই গুড় ও পাটালি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সহকর্মী মেহেদি হাসান সবুজের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। কাক
ডাকা ভোরে খেজুর গাছ থেকে রসের হাড়ি নামাতে বেরিয়ে পড়েন গাছিরা। গাছ থেকে নামানো হয় রস ভর্তি হাড়ি। এবার প্রস্তুতির পালা। রস ছেঁকে ঢেলে নেওয়া হচ্ছে টিনের বড় পাত্রে। অনেকক্ষণ জাল দেওয়ার পর গাঢ় হয়ে আসতে শুরু করে গুড়। এরপর চুলা থেকে নামিয়ে গুড় মিহি করার পালা। মিহি করা গুড়কে ঠান্ডা করে মাটির পাত্রে রাখা হয় জমাট বাঁধতে। যথাযথ স্বাস্থ্যমান বজায় রেখে তৈরি করা হয় এই গুড়। নিরাপদ খাদ্য অধিদপ্তরের অধীনে যেহেতু আমরা কাজ করতেছি, তাদের সহযোগিতা যেহেতু আমরা কাজ করতেছি, আমাদের সবসময় চেষ্টা থাকে আমরা ভোক্তা অবধি যখন গুড় বা পাটালি আমরা যেটাই পৌঁছাই না কেন, প্রপার হাইজিন যেন আমাদের মেনটেন থাকে। সেজন্য সবাই আমরা মাস্ক ব্যবহার করি, কারণ মুখ থেকে অনেক সময় অনেক রকম জীবাণু বেরিয়ে যেতে পারে। সকালে আমাদের এখানে গাছিদের কাছ থেকে সরাসরি রস আসে, সেই রসগুলো আমরা এখানে প্রসেস করি, রসগুলো নামাই, নেমে আলাদা আলাদা গাছির আলাদা আলাদা তাফালে রস রাখা হয়। এটা সারা বাংলাদেশেই যাচ্ছে, প্রত্যেকটা জেলায় যারাই গুড় একবার নেচ্ছে এবং খাচ্ছে, স্বাদ গন্ধ এবং তার নিরাপদ ভেবেই এখান থেকেই প্রত্যেকটা কাস্টমার গুড় নিয়ে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের চাহিদা আছে। গাছিরা রস আনার পরে আমরা যে জ্বালাচ্ছি, জ্বালিয়ে গুড় তৈরি করছি। নিরাপদ গুড় এবং পাটালি তৈরিতে গাছি ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়েছে বলেও জানান এ উদ্যোক্তা। 250 গাছিকে আমরা ট্রেনিং করিয়েছি, তাদের সাথে কন্ট্রাক্ট ফার্মিং আমরা এবার 30,000 গাছ কন্ট্রাক্টে এনেছি এবং 250 গাছিকে, এবং এই জায়গায় আমরা এবার গুড় রপ্তানি করার জন্য একটু চেষ্টা চালাচ্ছি। ঝিনাইদহের এই গুড় জেলার চাহিদা মিটিয়ে বিক্রি করা হচ্ছে জেলার বাইরেও। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 2 কৃষককে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার ও নিহতদের পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে নিহত কৃষক আব্দুস সাত্তার ও তবজুল ইসলামের পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলন করেন। তারা জানান, গেল বছর 20 নভেম্বর গোমস্তাপুরের বেগপুর গ্রামে 2 কৃষককে হত্যা করা হয়। ঘটনার পর হত্যা করা মামলা হলে পুলিশ 7 জনকে গ্রেফতার করলেও মূল আসামি ধরাছোঁয়ার বাইরে। গ্রেফতার আসামিদের অনেকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন নিহতদের পরিবার। ন্যায় বিচার নিশ্চিত হোক, এলাকার এরকম যাতে আর মাল প্র্যাকটিস কখনোই না হয় এবং এলাকায় একটা সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকুক, আমি সেটুকুই সবার কাছে আহ্বান জানাচ্ছি। আপনাদের মাধ্যমে গোটা জাতিকে আমরা জানাতে চাই, উক্ত ল্যান্ডের মতো সারা বাংলাদেশে যত নিরপরাধ কৃষক রয়েছে তারা যেন ঠান্ডা মাথাতে তাদের ভোগ দখলের জমি আবাদ করতে পারে এবং এরকম কোনো ভূমিদস্যু আবার যেন এরকম করে আমাদেরকে মারতে না পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে 162 জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে মাসিক বৃত্তি দিয়েছে আকিজ মনোয়ারা ট্রাস্ট। মাসিক 5,000 টাকা করে 1 বছরের জন্য এই কৃষি শিক্ষাবৃত্তি বকেয়া করা হয়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। অনুষ্ঠানে আকিজ মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মনোয়ারা বেগম বলেন, শিক্ষাবৃত্তি কর্মসূচি ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাও এই কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারু বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা আরফান নিশু। রাজধানীর উত্তরায় ওয়াকারু বাংলাদেশের কর্পোরেট অফিসে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হন জনপ্রিয় এই অভিনেতা। ওয়াকারু বাংলাদেশের সাথে পার্টনারশিপ নিয়ে উচ্ছ্বসিত আরফান নিশু। তিনি জানান, শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডরই নন, এখন তিনি এই পরিবারের একজন সদস্য। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুডস্টেপস লিমিটেডের চেয়ারম্যান ভি নওশাদ, ডিরেক্টর রামেশ উমার, ডিরেক্টর সাইফ শাহরিয়ার ইসলাম এবং ওয়েব মেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম। এ পর্যায়ে দেশ ও জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। শাহজালাল বিমানবন্দরে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। ফরিদপুরের মুন্সিবাজার রেল ক্রসিংয়ে মাইক্রোবাসের ট্রেনের ধাক্কা, প্রাণ গেল 5 যাত্রীর, আহত 2।
এই জায়গা দাঁড়াইছিলাম দোকানের সামনে, এর মধ্যেই দেখলাম যে ট্রেন আসলো, কোনো হরেন দেয় নাই। এই দুর্ঘটনা ঘটার পর হলো হরেন দিছে। দারোয়ান থাকতো তাহলে আমরা এই দুর্ঘটনার কবল থেকে বাঁচতে পারতাম, এই সমাজ বাঁচত, আমাদের এরিয়ার লোকজন বাঁচত। চট্টগ্রামে পৌঁছেছেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া 90 বাংলাদেশি জেলে ও নাবিক, পরিবারের কাছে হস্তান্তর। সীমান্তে ফেলানি হত্যার 14 বছর বিচারিক কাজ ঝুলে আছে, ভারতের উচ্চ আদালতে পদক্ষেপ নেয়ার দাবি। বিচারের মধ্য দিয়ে যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায়, ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে। এবং গাজীপুরে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্মে জনজীবন অতিষ্ঠ, সড়কে লেগে থাকছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।